ঈশ্বর চন্দ্রপতি সওদাগরের গৃহে আজ যেন নবগত সন্তান জন্ম নিয়েছে। তাই তো করিয়া চাতুর ঘরে প্রবেশ, আজ তার ললাটে লিখন লিখিবার। না জানি হয়তো বিধাতা ছুটে চলেছে সেই বাছার ললাটে লিখন লিখিবার তরে, কিন্তু না, আমার কথা মতো যদি লিখন না লিখে তবে যে আমি হতে পারবো না এই বিশ্ব মাঝের বিশ্বপতিতা। তাই তো এই মুহূর্তে ছুটে যাব সেই বাধার বিধাতার কাছে, শুধুমাত্র আমার কথা মতো বাছা ললাটে লিখন লিখিবার জন্য। আমি হই সেই বিধাতা। তাই তো চিত্রগুপ্ত দ্বারে আমি সংবাদ পেলাম চম্পকনগরে রাজপ্রাসাদে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো আমার কর্ম হচ্ছে এই পৃথিবীর বুকে যে কোনো সন্তান বা যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন তার ললাটে লিখন লেখা। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব আমি ওই সে চম্পকনগরে। ওই বাছারে ললাটে লিখন লিখবার পর ফিরে আসবো আমি নিজ গৃহ মাঝারে। যাই, এই মুহূর্তে আমি চম্পকনগরে ছুটে যাই। তবচনে প্রণাম হইল। আশীর্বাদ করি বোন। একই ভগ্নী, এই অসময়ী পথ মাঝে দাদা বলে প্রণাম করলে এমন কিসের কারণে? তুমি সত্যই বলেছ দাদা। অসময়ে তোমার নিকট আমি কেন এসেছি জানো? কেন ভগিনী? কিন্তু আমার মনের কথা শুনিবার পূর্বে আমার সাথে করতে হবে 3 সত্য অঙ্গীকার। পদ্মাবতী, সত্যই দাদা। কি বলছো বোন? তুমি আমার হচ্ছে ছোট্ট বোন, তোমার হচ্ছে আমি দাদা। দাদা বোনে কোনোদিন সত্যতা হয় না। কি বলছো দাদা? তবে কি আমার মনের কথা তুমি শুনতে চাও না দাদা? বেশ, তুমি আমার ছোট্ট বোন, তোমার মনের কথা শুনতে হলে যদি আমাকে 3 সত্য অঙ্গীকার আবদ্ধ হতে হয় আমি তাই করব বোন, আমি তাই করব। তবে আমার হস্তে হস্ত রেখে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হও। বলো বোন। বলে 1 সত্য, 2 সত্য, 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার, সত্য 3 বার। এই সত্য লঙ্ঘন করিলে কেহ না পাইবে নিস্তার। এই সত্য লঙ্ঘন করিলে কেহ না পাইবে নিস্তার। তবে শোনো দাদা, শোনো আমার মনের কথা। বলো বোন। পূর্বে বলো তো দাদা, এমন ভাবে হন্তদন্ত করে কোথায় ছুটে চলেছ? তুমি সত্যই বলেছ বোন, আমি হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছি একমাত্র চম্পকনগরে। কেননা তুমি তো জানো আমি হচ্ছি ভাগ্য বিধাতা। এই পৃথিবীর বুকে যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন তার ললাটে লিখন লেখা। তাই তো চম্পকনগরে আমি দেখলাম ওই চন্দ্রবতীর গৃহমাঝারে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তুমি সত্যই শুনে আছো দাদা, কিন্তু আজকের দিনে তোমার পথ রোধ করে দাঁড়িয়েছি কেন জানো? কেন বোন, কেন? তুমি যাবে সেই চম্পকনগরে। সত্যই রয়েছে চম্পকনগর ঈশ্বর চন্দ্রপতি সওদাগর, হয়েছে আজ তার নবগত সন্তান। তুমি সত্যই বলেছ বোন। তার ললাটে লিখন লিখিবার তরে ছুটে চলেছ তুমি সেই চম্পকনগরে। সত্যই বলেছ বোন। কিন্তু দাদা, তুমি লিখন লিখিবে সত্যই, কিন্তু আমার কথা মতো। কি বলছিস বোন? আমি তোমার কথা মতো আমি লিখন লিখবো ওই বাছারে ললাটে? না 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 না, কিছুতেই হতে পারে না। তোর কথা মতো কেন, তোমার মতো যদি হাজারো আমার কাছে কেউ এসে বলে তার কথা মতো লিখন লিখতে হবে ওই বাছারে ললাটে, আমি তবুও যে পারবো না। ও কথা, তুমি কি ভুলিয়া গেছো? ভুলিয়া গেছো সেই পূর্বের কথা। পূর্বের কথা? ইতিপূর্বে আমার সাথে করেছো হস্তে হস্ত রেখে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ। কি ভুল করে ফেললাম, কি ভুল করে ফেললাম আমি বোনের সঙ্গে 3 সত্য অঙ্গীকার করে ফেলেছি। আমি জানতাম না বোন এই অবাস্তব দাবিখানা আমার কাছে তুলে ধরবে।
তাই তো বোনের সঙ্গে অঙ্গীকার করেছি, যখন তার মনের কথা শুনতে হবে, এমনকি লিখতে হবে ওই বাছার ললাটে। তবে শোনো দাদা, বলো বল। বিলম্ব না করে ছুটে যাও সেই চম্পকনগর ঈশ্বরচন্দ্রপতি সৌদাগরের কনিষ্ঠ পুত্রের কাছে। তারপর লিখন লিখিবে তার ললাটে, দ্বাদশ বৎসরে লেখাপড়া, দ্বাদশ বৎসরে বিয়ে, দ্বাদশ বৎসরে বিবাহ রাত্রে খাবে পদ্মার কাল। মনসা! এ কি বললে বোন, এ কি বললে? এ কখনো হবার নয়। তার আয়ু হবে মাত্র 12টি বৎসর। 12টি বৎসরের মধ্যে সে লেখাপড়া, 12টি বৎসরের মধ্যে বিবাহ, বিবাহ রাত্রি তোর না 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 না, সত্যি এ কখনো হতে পারে না। এই লিখন আমি লিখতে পারবো না বোন, আমি লিখতে পারবো না। ওগো দাদা, আবারও বললাম তোমারে, করিয়াছ ইতিপূর্বে মোর সাথে হস্তে হস্ত রেখে 3 সত্য অঙ্গীকার। হেরে গেলাম আজকে আমি, হেরে গেলাম মনসার কাছে, আমি হেরে গেলাম। কেননা মনসার সঙ্গে আমি অঙ্গীকার করে ফেলেছি। এতদিন ধরে আমি লিখন লিখেছি, আমার কলমে যা উঠেছে তাই লিখেছি, কিন্তু আজকের দিনে ওই মনসার কথা মতো লিখন লিখতে হবে ওই বাছার ললাটে। আমি হেরে গেলাম গো, কেননা 3 সত্য অঙ্গীকার করেছি বলে তার কথা মতো আমাকে লিখন লিখতে হবে। বেশ বোন, তাই হবে। অঙ্গীকার যখন করে ফেলেছি, এই মুহূর্তে তোমার কথা মতো লিখন লিখবার জন্য আমি ছুটে চললাম ওই চম্পকনগর। ওরে ওরে মূর্খ দাম্ভিক সদাগর, গিয়েছিলাম তোমার কাছে, তোমার নিকটে, শুধুমাত্র আমার রাঙ্গা চরণে পুষ্পাঞ্জলি পাইবার লাগি। পুষ্পাঞ্জলি না দিয়ে সাধু মোড়ে পার পার করো মস্তকে দেখবো তোমারে। তুমি আমার রাঙ্গা চরণে, তোমার ওই রাঙ্গা হস্ত হইতে পুষ্পাঞ্জলি যদি আমি না করাতে পেরেছি, আমিও শিবত হইতাম পদ্মাবতী নয়। সত্যি আজকে যেন আমার কখনো এসেছে। আজ হচ্ছে ৬৬ দিন। এই ৬৬ দিনে এত ঘরেই থাকতে হয়। তাই ধাত্রীমা, বলুন রানীমা। কখন যে আমার এখনো ঘুমায় না, কখন যদি না ঘুমায় তাহলে কি করে বিশ্রাম করবো ওই এত ঘরে আমি? ঠিক বলেছেন রানীমা। আমি বলি কি, আপনি ঘুম পাড়ানি গান করুন, আপনার গান শুনে আপনার খোকন ঘুমিয়ে যাবে। বেশ বেশ, আর আপনার খোকনকে আমাকে দিন। তাই হবে। এ নাও মা। খোকন, তুমি গান শুনবে বাবা? গান শুনলেই গানে না শুনলে ঘুমাবে না। ও ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা, মেঘি পরি দে সাথে, ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা, মেঘি পরি দে সাথে। আরে আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় স্বর্গের তারা, আমার
খাটে ঘুমাই রূপারি খাটে পা আমারই খোকনি ঘুমিয়ে গেলে আরে ডাকবে না সে মা খোকনকে কাঁদাইও না। আরে খোকনে সোনা ডালিমি গো মা খোকনে সোনা ডালিমি গো মা ঘুমাই যে তোমার কোলে মেঘি পরিদের সাথে ঘুমি যা মেঘি পরিদের সাথে ঘুমি যা মেঘি পরিদের সাথে। রানীমা, আপনার গান শুনে আপনার কুকুর ঘুমিয়ে গেছে, দেখছেন? ঠিকই বলেছে ধাত্রী মা, খোকন যখন ঘুমিয়ে গেছি আমার, তাহলে আমার এই খোকনকে আমার খুলে দিন। বেশ, এই নিন। আর এই হচ্ছে আতুর ঘর, এই আতুর ঘরে আজকে রাতটুকু থাকতে হয়। তাই বলছি মা, আমার এই শরীর বড় ক্লান্ত, আমি বলছিলাম আমি কিছুক্ষণ বিশ্রাম করি, আর ততক্ষণে সুন্দর করে তুমি এই আতুর ঘরে তুমি দ্বারখানা পাহারা দিবি। ঠিক বলেছেন রানীমা, আজকে আদর ঘরে ঘুমাতে হয় না, জেগে থাকতে হয়। তাই আপনি যদি ঘুমিয়ে যান আপনার ক্লান্ত শরীর, হ্যাঁ। আমি জেগে থাকবো। আপনি বেশ। হয়তো জানেন না আমি 6 মাস জেগে থাকতে পারি, জানেন? এ কি বলছো মা? সমাজ ধরে জেগে দেখতে পারো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার কোনো ভয় নেই, হ্যাঁ। তুমি জেগে থাকবে, আমি বিশ্রাম করি। কেমন? এই তো যেন আমি চম্পকনগরে এসেছি, কিন্তু চম্পকনগরে এসে দেখলাম সনকা বেননি যেন সন্তানকে নিয়ে আতর ঘরে প্রবেশ করেছে। তাই তো যেই লিখন আমি লিখতে এসেছি, আমি বিলম্ব করব না, ওই আতর ঘরে প্রবেশ করে ওই মনসার কথা মতো লিখন লিখবার পর আমাকে সেই আতর ঘর আমাকে পরিত্যাগ করতে হবে। কেননা একটিবারে যদি রজনী প্রবাদ হয়ে যায়, না জানি সারাটি জীবনের জন্য আমাকে এই আতর ঘরে থেকে যেতে হবে। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে আমি আতর ঘরে প্রবেশ করি। কিন্তু একই আমি দেখছি সম্মুখে যেন সে ধাত্রীমা রয়েছে। ধাত্রীমাকে লঙ্ঘন করে আমি কেমন করে প্রবেশ করবো ওই সেই আতর ঘরে? কিন্তু না না না, আমাকে প্রবেশ করতেই হবে, নয়তো আমি লিখন লিখতে পারবো না। তাই তো ধাত্রীমা, তোমার 2 চরণখানা আমি সরিয়ে রেখে আমি প্রবেশ করলাম সেই আতর ঘরে। কি আমি দেখছি, আতর ঘরে প্রবেশ করবার পরে কি আমি দেখছি, কত সুন্দর যেন তার হতভাগী মা তাকে নিয়ে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। ওরে অবুঝ সন্তান, জন্মই যদি নেবি তবে কেন এই চম্পকনগরের মহারানীর গর্ভে জন্ম না নিয়ে অন্য গর্ভে জন্ম নিতে গেলে এই লিখন লিখতে হতো না তোর ওই ললাটে? আহারে কত সুন্দর যেন ফুটফুটে সন্তান, সেই সন্তানের মুখখানা দেখে মনে হচ্ছে আকাশের চাঁদ নেমে এসেছে আতর ঘরে। মনে হচ্ছে স্বর্গ থেকে গোলক বিহারী হরিনারায়ণ নেমে এসেছে আতর ঘরে। এত সন্তানের, এত সুন্দর সন্তানের ললাটে আমি কেমন করে লিখন লিখব?
না জানি আজকের দিনে যদি মনসায়ের সঙ্গে আমি 300 অঙ্গীকার না করতাম, তবে আমাকে এই লিখন লিখতে হতো না গো। তাই তো আমি বিলম্ব করব না, আমার শত কষ্ট হোক না কেন আমাকে যে লিখন লিখতে হবে। আই সন্তান, আমার কোলে আয়, মায়ের কোল ছেড়ে আমার কোলে ছুটে আয়। আমি যে ভাগ্য বিধাতা তোর ললাতে লিখন লিখতে এসেছি, মন চাই না লিখন লিখতে, তবু আমাকে লিখন লিখতে হবে। তাই আমি কি বলি জানিস, ও আমি লিখিলাম বাছা ললাতে, দ্বাদশ বৎসরে বাছা লেখাপড়া করিবে আমি। সত্যি তো বাছার আয়ু হবে মাত্র 12টি বৎসর। না জানি যে হতভাগী তার মা এক এক করে 6টি সন্তানকে হারিয়েছে। না জানি এই সন্তানকেও যদি হারিয়ে ফেলে, না জানি হতভাগী পাগলেনি হয়ে যাবে। কিন্তু আমি যে ভাগ্য বিধাতা, কি করব? আমাকে লিখন লিখতেই হবে। আমি অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। তার আয়ু লিখলাম আমি 12টি বৎসর। 12টি বৎসরের মধ্যে সে লেখাপড়া করবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, 12 বৎসরের মধ্যে সে নিজের মামিমাকে হরণ করবে। কোনো সন্তান কি তার মামিমাকে হরণ করতে পারে? কিন্তু এই সন্তান হরণ করবে। কেননা আমি তার ললাতে যে লিখিবদ্ধ করে দিয়েছি। আর কি করবে জানেন? সেই 12টি বৎসরের মধ্যে আবার 12 বৎসরে বাছা ওই না বিবাহ করিবে আমি। ওই না 12 বৎসরে দেখো বিবাহ করিবে আমি। ওই না বিবাহ রাত্রিতে বাছাকে দংশিবে নাগিনীতে আমি। 12 বৎসরে সে বিবাহ করবে, বিবাহ রাত্রিতে সেই বাছাকে দংশন করবে ওই পদ্মার কালীয় নাগিনীতে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তাহার স্ত্রী প্রতিব্রতা সতী হবে। সেই বাছাকে নিয়ে 6 মাস 6 দিন ওই সাগরের জলে ভাসবে। ভাসতে ভাসতে যাবে সে কনক দেবপুরে। এক এক করে সকল দেবতার সম্মুখে নৃত্য নাচ করে অবশেষে সে বাছাকে ফিরে পাবে। ফিরে পাওয়ার পর দেশে ফিরে আসবে। এই লিখন আমি লিখলাম। এই বাচ্চা একে দেখছি আমি যেন লিখিবদ্ধ করতে করতে আমি যেন ভুলে গিয়েছি। ওই তো কিছুক্ষণ পরে পূর্ব আকাশে সূর্য উদিত হবে। একটিবার সূর্য উদিত হয়ে গেলে আমি আতর ঘর পরিত্যাগ করতে পারবো না। না না না, আমি বিলম্ব করব না। এই মুহূর্তে মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে
আমাকে আতর ঘর পরিত্যাগ করতে হবে। যাই যাই, আমার লিখন লেখা হয়েছে, এই মুহূর্তে আমি আতর ঘর পরিত্যাগ করে। কি কে তুমি আতর ঘরে? ছি 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 ছি। পুরুষ মানুষ হয়ে তুমি আতর ঘরে প্রবেশ করেছো, কে তুমি? সত্যি, পুরুষ মানুষ হয়ে আতর ঘরে প্রবেশ করা যেমনটি অপরাধ, কিন্তু জানো, আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি হচ্ছ নিশ্চয়ই ধাত্রীমা। ঠিক বলেছো, কিন্তু তুমি কি? আমি যে সামান্য পুরুষ নই তুমি ধাত্রীমা। সামান্য পুরুষ নও, আমি হচ্ছি ভাগ্য বিধাতা। বিধাতা? তবু চরণে প্রণাম হই বিধাতা। আয়ুষ্মতি ভব। বিধাতা, কেন এসেছো তুমি আতর ঘরে? তুমি তো জানো ধাত্রীমা, আমি ভাগ্য বিধাতা। পৃথিবীর বুকে যে কোনো সন্তান জন্মগ্রহণ করুক না কেন, সন্তান শুধু নয়, যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন, আমার কর্ম হচ্ছে তার এই ললাতে লিখন ও, লেখা। তাই তো আজও এসেছিলাম এই আতর ঘরে প্রবেশ করে ওই বাছার ললাতে লিখন লিখবার জন্য। তোমার লিখন লেখা হয়ে গেছে বিধাতা? সত্য। বিধাতা, তোমায় একটি কথা বলবো বিধাতা। বলো ধাত্রীমা। বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি একবার আমায় বলে দাও না না বিধাতা? না ধাত্রীমা, না। কি বলছো তুমি? ওই বাছারে ললাতে এমন কি লিখন লিখেছি আমি তোমার কাছে কেন, আমি কারো কাছে প্রকাশ করে বলতে পারবো না। তুমি বলতে পারবে না? তুমি যদি না বলো বাচ্চার ললাটে লিখনের কথা, আমি তোমার পথ ছাড়বো না বিধাতা। ধাত্রীমা, হ্যাঁ বিধাতা। তুমি কি পাগলিনী হয়ে গেছো? বিধাতা, আমার পথ থেকে যদি সরে না দাঁড়াও, এই আতর ঘর থেকে আমি পরিত্যাগ করে যেতে পারবো না। সারাটি জীবনের জন্য আতর ঘরে আমাকে থেকে যেতে হবে। তাহলে বলে দাও বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি? আমি পারবো না। পারবি না? ও দারুণ বিধি রে, কি লিখনে লেখিলে বাচ্চার ললা রে। ধাত্রীমা, বলো না। ও দারুণ বিধি রে, কি লিখনে লেখিলে বাচ্চার ললাটে। তুমি শুনতে চেও না ধাত্রীমা, বলো না বিধাতা, বলো না। আমি বলতে পারবো না। ও গো বলো বলো, ও গো বিধাতা, বলো না আমাদের। ধাত্রীমা, বলো না বিধাতা। আরে হায় ও রে দারুণ বিধি, এ ছিল কপালে। ধাত্রীমা, কি বলছো তুমি? আরে তুমি যদি না বলো বিধাতা, যে জীব জীব। হ্যাঁ বিধাতা, হ্যাঁ। না ধাত্রীমা, না। বুঝতে পেরেছো তো বিধাতা? তুমি যদি আজকে দিনে লিখনের কথা আমার কাছে প্রকাশ করে না বলো, তবে আমার সুন্দর প্রাণকে আমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবো বিধাতা। না, না ধাত্রীমা, না। তুমি কি পাগলিনী হয়ে গেছো? বিধাতা, এই সুন্দর জীবনকে তুমি গঙ্গার জলে বিসর্জন দিতে চাইছো? হ্যাঁ বিধাতা। ধাত্রীমা, তুমি হয়তো জানো না 84 লক্ষ জনি ভ্রমণ করে একটিবার মানব জন্ম পাওয়া যায়। এই মানব জন্মটি হচ্ছে দুর্লভ জন্ম। ঠিক বলেছো। এই দুর্লভ জন্মটি যদি তুমি এলায় হারিয়ে ফেলো, না জানি কোনোদিন এই মানব রূপে জন্ম পাবে কি না। বিধাতা, তুমি হয়তো জানো না, তাই তোমার সুন্দর প্রাণকে তুমি ওই সাগরের জলে বিসর্জন দিও না, দিও না। বিধাতা, আমি কেন শুনতে চাইলাম তুমি জানো বিধাতা? কেন? এই হতভাগী এক এক করে 6-6টা সন্তান হারিয়েছে। মা ডাক হারিয়েছিল, আবার সে মা ডাক ফিরিয়ে পেয়েছে। তাই আমি শুনতে চাইলাম দহাই বিধাতা। আমি জানি, তুমি বলো না। আমি জানি ধাত্রীমা, জানি। কিন্তু যেই তুমি আমার কাছে শুনতে চাইছো, তুমি সেই লিখনের কথা শুনবার পর তুমি স্থির হয়ে থাকতে পারবে না। বিধাতা, এটা কি বলছো তুমি? তাই তুমি শুনতে চেয়েও না, আমাকে যেতে দাও। না, যত সময় তুমি লিখনের কথা
কথা আমার কাছে প্রকাশ করে না বলবে, আমি তোমার পথ ছেড়ে দেবো না বিধাতা। তুমি আমার পথ ছেড়ে দেবে না? আমাকে সারাটি জীবনের জন্য থেকে যেতে হবে। হেরে গেলাম। আমি ভাগ্য বিধাতা হয়ে সামান্য একটি মানবের কাছে হেরে গেলাম গো। সেই লিখনের কথা না বললে আমার পথ ছেড়ে দেবে না। আর এইদিকে দেখো, পূর্ব আকাশে যেন সূর্য লাল হতে চলেছে। কিছুক্ষণ পরেই সূর্য উদিত হবে। সূর্য উদিত হয়ে গেলে আমাকে সারাটি জীবনের জন্য থেকে যেতে হবে আতর ঘরে। তবে তুমি শুনবে? হ্যাঁ বলো বিধাতা। তবে যদি তাই হয়, একটি কথা বলবো। বেশি বলো না বিধাতা। না জানি সেই লিখনের কথা শুনবার পর সমস্ত আকাশটুকু তোমার মাথায় খসে পড়বে। তুমি স্থির চিত্রে দাঁড়িয়ে থাকতে পারবে আমি না। দাঁড়িয়ে থাকতে পারবো না। তোমার মা পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কি বলছো তুমি? তুমি স্থির চিত্রে দাঁড়িয়ে থাকতে পারবে তো? আমি দাঁড়িয়ে থাকতে পারবো না? এই কথা বলতে বলতে তোমার চোখে জল। বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো বিধাতা? এই লিখনের কথা বলতে বলতে তুমি বলবো কেন এমন করছো বিধাতা? তুমি বলো না। আমার চোখে জল দেখছো তো? হ্যাঁ বিধাতা। সত্যি, যেই বিধাতার চোখে কোনোদিনই এক বিন্দু চোখের জল আসে, আজকে এসেছে। কিন্তু কেন বিধাতা? সেই লিখনের কথা আমি বলবো, বেশি বলো না। কিন্তু বলার আগে তোমাকে নিজেকে শক্ত হতে হবে। আমাকে শক্ত হতে হবে? আমি তোমার কথা বুঝতে শক্ত পারছি। হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে তো? বেশ, আমি শুনবো। তুমি বলো না বিধাতা, আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবো। তবে শোনো বলছি, সেই বাছারে ললাতে লিখেছি তার আয়ু হবে মাত্র 12টি বৎসর। 12টি বছর 12টি বৎসরের মধ্যে সে লেখাপড়া করবে। লেখাপড়া করবে। শুধু তাই নয়, তারপর ওই 12টি বৎসরের মধ্যে সে নিজের মামিমাকে হরণ করবে। কি লিখেছো তুমি? এ কখনো হতে পারে না। শুধু তাই নয় ধাত্রীমা, শুধু তাই নয়, তাই নয়, তারপর ওই 12টি বৎসরের মধ্যে সে বিবাহ করবে। বিবাহ করবে। বিবাহ রাত্রিতে বিবাহ রাত্রি। ওই আমি যার বলতে পারছি না না। না বিধাতা, না, তোমাকে বলতেই হবে। আমি বলতে পারছি না ধাত্রী, না, তোমাকে বলতেই হবে। সেই কথা বলবার আগেই যেন আমার জিহ্বাখানা আড়ষ্ট হয়ে আসে। কেন যে বলতে পারি না আমি সেই কথা, তুমি শুনতে চেও না। না, তোমাকে তুমি বলতেই হবে। না বললে আমি তোমার পথ ছাড়বো না। কিন্তু বিবাহ রাত্রিতে সেই বাছাকে বাচ্চাকে দংশন করবে ওই 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 পদ্মার কাল নাগিনীতে। না বিধাতা, না, তুমি বাচ্চার লালাটা লিখতে পারো না। তো হয় তোমার। আমি জোড়হাত করে বলছি বিধাতা, লিখন তুমি ফিরিয়ে নাও। পারবো না। না, তুমি ফিরিয়ে নাও বিধাতা, ফিরিয়ে নাও। এ কি করেছো পারবো তুমি? না ধাত্রীমা। তুমি ভালো করেই জানো বিধাতা, এই হতভাগী মাটা শোনা থেকে বঞ্চিত হয়েছিল, আবার তাকে বঞ্চিত করে দিবে, এ কখনো হতে পারে না। যেই লিখন আমি একবারে লিখে দিই, সেই লিখন আমি দ্বিতীয়বার ফিরে নিতে পারি না। আমি জানি বিধাতা, জানি। শুধু তাই নয়, ওই বাছার স্ত্রী হবে প্রতিব্রতা সতী। অতিব্রতা সত্যি। ওই বাছাকে নিয়ে 6 মাস 6 দিন সাগরে জলে ভাসবে। বিধাতা, ভাসতে ভাসতে যাবে ওই কনক দেবপুরে। দেবপুরে সকল দেবতার কাছে নৃত্য নাচ করে বাছাকে ফিরে পেয়ে আবার দেশে ফিরে আসবে। বিধাতা। এই লিখন আমি লিখেছি। হায় রে ঠাকুর, তুমি মানুষকে কাঁদাতেও পারো, আবার হাসাতেও পারো। কি অন্যায় করেছো হতভাগী, যে এই লিখন লিখে তুমি বাছার ললাটে। জানো ধাত্রীমা, আমি এই লিখন কেন লিখেছি? কেন লিখেছো বিধাতা? আমি বাধ্য হয়েছি। তুমি বাধ্য আমি হয়েছো? এই লিখন লিখতে আমি বাধ্য হয়েছি। তুমি বাধ্য হয়েছো, কিন্তু কেন? আমার মন থেকে নয়, আমার এই কলমে যা উঠেছে তা নয়। তাহলে তুমি কেন? আমি একজনের আদেশের গোলাম হয়ে এই লিখন লিখেছি ওই বাছার ললাতে। তুমি একজনের আদেশের গোলাম হয়ে বাচ্চার ললাটে লিখন লিখতে এসেছো? কেন? কেন এমন হলো বিধাতা? ধাত্রীমা, আমি যে তাকে কথা দিয়েছি, তাকে তুমি কথা দিয়েছো। আর কথা দিয়েছি বলে আমি তার কথা লঙ্ঘন করতে পারিনি। আমি জানি। কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে এই লিখনের কথা বলবার পর তুমি আমার পথ থেকে সরে দাঁড়াবে। হ্যাঁ, আমি তোমার- এবার সরে দাঁড়াও। আমাকে যেতে দাও। আমি তোমার পথ ছেড়ে আমাকে দেব। যেতে দাও। বেশ, আমি তোমার পথ ছেড়ে দেবো বিধাতা। কিন্তু দাঁড়াও, বিধাতা, দাঁড়াও ধাত্রীমা।
যাওয়ার সময় তোমাকে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাই। একটি কথা স্মরণ করিয়ে দিই। হ্যাঁ, একটি কথা আমি তোমাকে স্মরণ করে দিয়ে যাই। বেশি বলো। এই আতর ঘরে ওই বাছারে ললাতে আমি যা লিখেছি, হ্যাঁ হ্যাঁ, ওই বাছারে ললাতে আমি যা লিখেছি, সেই লিখনের কথা কোনো দিন যদি তুমি কারো কাছে প্রকাশ করে বলো, প্রকাশ করি, সেই দিন তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি, আমি সেই দিন তুমি বলার সঙ্গে সঙ্গে শিলায় পরিণত হবে। এ কি করলে বিধাতা? এই লিখনের কথা আমি কারো কাছে প্রকাশ করে বলতে পারবো না। হায় রে ঠাকুর, এ কি করেছো বিধাতা তুমি? আমি কারো কাছে যদি প্রকাশ করে বলে আমি শিলাই পরিণত হব না, আমি বলবো না। বেশ, দাত্রীমা, আমি জানতে পেরেছি তোমার একমাত্র সন্তান রয়েছে না গোপাল? হ্যাঁ, আমার ছোট্ট ছেলে গোপাল। অনেকক্ষণ হলেও বাড়ি ছেড়ে এসেছো। হ্যাঁ। হাতছানি দিয়ে তোমাকে গোপাল গোপাল বলে ডাকছে। আমার গোপাল আমাকে ডাকছে। নিশি প্রভাত হয়ে এলো। গোপাল, নিশি প্রভাত হলেই তুমি তোমার গোপালের কাছে ছুটে যেও। হ্যাঁ, গোপাল। দেখো, এই তো আমার সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে আমি আতর ঘর থেকে পালিয়ে যাই। গোপাল, ও গোপাল, কই আমার গোপালকে তো আমি দেখতে পাচ্ছি না। বিধাতা, বিধাতা লিখন লিখে চলে গেল। হায় রে ঠাকুর, আমি যদি লিখনের কথা কারো কাছে প্রকাশ করে বলে আমি শিলাই পরিণত হব, আমি বলবো না। আমি কারো কাছে প্রকাশ করে বলবো না। আমি যদি প্রকাশ করে বলি শিলাই পরিণত হয়ে যাব, আমার ছোট্ট ছেলে গোপাল তার মুখে এক মুষ্টি অন্নকে তুলে দিবে। আমি পারবো না, আমি পারবো না কারো কাছে প্রকাশ করতে। তাই আমি বিলম্ব করবো না। এই ঘরে এইভাবে যদি আমি আতর ঘরে কান্না করি, রানীমা হয়তো জেগে যাবে। আমি রানীমাকে জাগাবো। তো পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে। রানীমা, ও রানীমা, রানীমা গো, ধাত্রীমা, দেখুন পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে। রানীমা, আমাকে যে আমার গোপালের কাছে যেতে হবে মা। ও পূর্ব থেকে সূর্য উদয় হয়েছে বলে আমায় তুমি জাগিয়ে তুলছো মা? হ্যাঁ রানীমা। সত্যি তো? এ কি আমার ছি জাগিয়ে তুললে ধাত্রীমা? হ্যাঁ রানীমা। তবে তোমার নয়ন আমি জল কেন দেখছি? কি হয়েছে তোমার? আমার নয়নে জল? কই কই না তো রানীমা। ধাত্রীমা, আমি সবে বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন রানীমা? কি হয়েছে তোমার এই আতুর ঘরে? আমার কি হয়েছে জানেন রানীমা? আমি যেন আমার এক এক করে ছয়টি সন্তান হারিয়ে আমার খোকনকে পেয়েছে বলে তোমার এই খোকনকে দেখে মনে হিংসা লোভ লালস হচ্ছে। না রানীমা, না, ও কথা বলবেন না। আপনার খোকনকে দেখে আমার কেন হিংসা হবে, কেন লোভ হবে বলুন না। আমি যে ধাত্রীমা, আমি যে সবার ঘরে যাই রানীমা, সবার খোকনকে দেখে যদি আমার লোভ হয়, আমাকে কে ডাকবে বলুন? আর কে যদি না ডাকে, আমার ছোট্ট গোপাল তার মুখে যে আমি এক মুষ্টি অন্ন তুলে দিতে পারবো না। তো হয় রানীমা, আমি আপনার খোকনকে দেখে লোভ করিনি। আর আপনি এভাবে আমাকে বলবেন না রানীমা, বলবেন না। তুমি হয়তো জানো না মা, যে মা একদিন সে সন্তানের জন্ম দেয়, এই গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন ধরে যে গর্ভে ধারণ করা যে কত যন্ত্রণা, সন্তানকে যে বড় করে কত দুঃখ বেদনা, সে জ্বালা যন্ত্রণা একমাত্র মায়েরাই জানে। আমি জানি রানীমা। মায়েরা ছাড়া এই জগতে কেউ জানে না। একটি মায়ের কোল থেকে যদি সন্তান হারিয়ে যায়, তার মতো দুঃখ আর এই পৃথিবীর বুকে নেই। আপনার কথা আমি বুঝতে পেরেছি রানীমা। 6টি সন্তানকে হারিয়েছেন তো, তাই আপনার খোকনকে হারাবার বড় ভয় হয়। সন্তান হারা মা তো, তাই আপনার দুঃখ হচ্ছে রানীমা। হবেই দেবে মা। আমি যে এক এক করে 6টি সন্তান হারিয়ে পেয়েছি। হ্যাঁ, এই 6 সন্তানকে হারিয়ে আমার এই খোকনকে আমার এই বক্ষ মজারে ফিরে পেয়েছি। আবার আমি মা ডাক ফিরে পেয়েছি। রানীমা, আপনি এভাবে দুঃখ করবেন না রানীমা। কি আমি কোনো দিনের জন্য হারাতে চাই না মা। আমি জানি, এভাবে আপনি দুঃখ করবেন না রানীমা। ভগবান আপনাকে মুখ তুলে তাকিয়েছে, তাই আপনি মা ডাক ফিরিয়ে পেয়েছেন রানীমা। তা রানীমা বলি, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি সবই ভুলে গেছি। আজকে আমাদের আতুর ঘর থেকে বেরিতে হবে, তাই ষষ্ঠী পুজো করে আমার খোকনকে স্নান করে দেবে। আপনি ঠিক বলেছেন। চলো মা, দেরি না করে এই মুহূর্তে খোকনকে আমার স্নান করিয়ে তুমি বাড়ি ফিরে যাবে। বেশ, তাই চলুন।